সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আনিসুজ্জামান, প্রভাষক বাংলা, বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা আজকে উচ্চ মাধ্যমিকের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের দ্বিতীয় বিষয় বানান, বাংলা বানান। এখানে 5 মার্কস থাকে, এই বিষয় নিয়ে কাজ করব। তো এখানে 2 শ্রেণীর প্রশ্ন থাকে, যেটা আমরা মান বণ্টনের সময় আগেই বলেছি যে একটি থাকবে বর্ণনামূলক প্রশ্ন এবং সাথে সাথে আরেকটি থাকবে বানান শুদ্ধিকরণ। তো সবচেয়ে বেটার হয় যে এই বর্ণনামূলক প্রশ্নগুলো এড়িয়ে গিয়ে বরং 5টি শব্দ শুদ্ধ করো। এই অ্যান্সারটা করা আমার মনে হয় শিক্ষার্থীদের জন্য, পরীক্ষার্থীদের জন্য অনেক ভালো, কারণ খুব সহজে এখানে 5টি শব্দ কারেকশন করে 5টি মার্ক পাওয়া যায়। আর এরকম বর্ণনামূলক প্রশ্নের অ্যান্সার লিখলে অনেক ক্ষেত্রেই পরীক্ষক বিভিন্ন কারণে 1 মার্ক বা কখনো ভুল ভ্রান্তির কারণে মার্ক লেস হয়ে যায় বা কাটা পড়ে, সেই সুযোগটা এখানে বেশি থাকে। তারপরও আমাদের ধারাবাহিক আলোচনার ক্ষেত্রে অবশ্যই আমরা বর্ণনামূলক প্রশ্নের অ্যান্সারের প্রস্তুতি নেব। তো সেই ক্ষেত্রে এখানে যে প্রশ্নটি হয়ে থাকে, প্রত্যেক পরীক্ষায় এই একটি প্রশ্নই আসে। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সবার জন্যই একটা ভালো সুযোগ যে এই একই প্রশ্নই প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকবারই বারবার ঘুরে ঘুরে আসে। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম লেখো 5টি, এই প্রশ্নটি হয়ে থাকে। কখনো লেখে যে বাংলা বানানের 5টি নিয়ম লেখো, বা কখনো বলে যে বাংলা বানানের বা তৎসম শব্দের বাংলা বানানের 5টি নিয়ম লেখো। সেক্ষেত্রেও যদি বাংলা একাডেমি না লিখে যদি বলে যে তৎসম শব্দের বানানের 5টি নিয়ম লেখো, সেক্ষেত্রেও এই একই আনসার হবে। অর্থাৎ আমি সবচেয়ে ইজিভাবে যেটা বলবো যে যদি পরীক্ষায় আসে যে বাংলা বানানের 5টি নিয়ম লেখো, সেক্ষেত্রে এই অ্যান্সারটা, অর্থাৎ আমি আজকের ক্লাসে যে 5টি নিয়ম আপনাদের আমি দেখাবো, এই 5টি নিয়ম যদি লিখে দেন তাহলে আপনি 5 মার্ক পাবেন ইজিলি। তো আসি আমরা প্রথম নিয়ম, যেসব তৎসম শব্দে, এই কথাটি একটু খুবই হাইলাইটস করে মনে রাখতে হবে বা হাইলাইটস করেই দেখানো উচিত। যেসব তৎসম শব্দে হ্রস্ব ই দীর্ঘ ই এবং হ্রস্ব উ দীর্ঘ উ উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে হ্রস্ব ই দীর্ঘ হ্রস্ব উ বা তার কার চিহ্ন, অর্থাৎ হ্রস্ব ইকার হ্রস্ব উকার হবে। আবারও বলছি, যেসব তৎসম শব্দে হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ উভয়ই শুদ্ধ, সেই সকল শব্দে হ্রস্ব ই এবং হ্রস্ব উ হবে, অথবা হ্রস্ব ইকার অথবা হ্রস্ব উকার হবে। যেমন আপনারা খেয়াল করে দেখবেন যে একসময় পদবী বানানটা এরকম ছিল, দীর্ঘ ইকার দিয়েছিল। পরবর্তীতে এই নিয়মের ফলে পদবী বানানটা হ্রস্ব ইকার দিয়ে হয়েছে। ঠিক একইভাবে শ্রেণী শব্দটি, একইভাবে সূচিপত্র একসময় দীর্ঘ উকার দিয়ে লেখা হতো, পরবর্তীতে এই নিয়মের, বাংলা একাডেমির এই নিয়মের কারণে এখন সূচিপত্র এভাবে লেখা হচ্ছে। ঠিক একইভাবে উষা শব্দটিও। দ্বিতীয় নিয়ম, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এই দ্বিত্ব শব্দের অর্থ হচ্ছে 2 বার। আর রেপ মানে হচ্ছে র, রেপ মানে মূলত র, কারণ আমরা যেখানে দেখব যে রেফ আছে সেখানে আমরা র উচ্চারিত করি। যেমন অর্জন, আমরা র উচ্চারণ করছি বর্গীয় জয়ের আগে, খেয়াল করতেন। আবার কার্তিক, এই শব্দটাও কিন্তু আমরা তয়ের আগে র উচ্চারিত করছি। তো এই সকল ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে একসময় রেফও দেওয়া হতো এবং জয়ে জ লেখা হতো। তো বাংলা একাডেমি প্রমিত এই নিয়মের কারণে এখন লেখা হয় এভাবে, অর্থাৎ অর্জন কার্তিক। আমরা এবার আসি 3 নম্বর নিয়মে। সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ
পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। আবারও খেয়াল করেন, আমি আবারও বলছি যে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। খেয়াল করবেন এই জায়গাটায় হচ্ছে ম, এই জায়গাটায় ম, এটি হচ্ছে সন্ধির ক্ষেত্রে পূর্বপদ বলা হচ্ছে, যেটাকে পূর্বপদের কথা বলা হয়েছে। সেই পূর্বপদে ময় স্থানে অনুস্বার হবে। এই যে গ, এই যে ক, যেটা আমরা বলছি যে ক খ গ ঘ পরে থাকলে, এটাকেই বলা হচ্ছে পরে থাকা। এটা পূর্বপদ, এটি পরপদ। তো সেই ক্ষেত্রে এই মটা অনুস্বার হবে, অর্থাৎ সঠিক বানান হবে সঙ্গীত, সঠিক হবে অহংকার। 4 নম্বর নিয়ম, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ, দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ইকার হবে। আবারও বলছি যে সংস্কৃত ইন প্রত্যয়, অর্থাৎ এরকম এই যে শেষে গুণ শব্দের সাথে দীর্ঘ ই আছে, এই গুণী সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ। এখানে মনে রাখতে হবে যে যদি সমাসবদ্ধ হয়, অর্থাৎ যদি সমাসবদ্ধ হয়, সেই ক্ষেত্রে এই দীর্ঘ ইকারটি হ্রস্ব ইকার হবে। যেমন মূল শব্দ ছিল গুণী, এই গুণী শব্দের সাথে যখন জন যুক্ত হচ্ছে, জন যুক্ত হচ্ছে, তখন এই দীর্ঘ ইটা হ্রস্ব ই হচ্ছে। ঠিক একইভাবে প্রাণী, প্রাণী শব্দটা নর্মালি দীর্ঘ ইকার, নর্মালি প্রাণী শব্দ সবসময় দীর্ঘ ইকার, বাট এই প্রাণী শব্দটা যখন এই বিদ্যা যুক্ত হচ্ছে বা যে কোনো জিনিস, যেমন জগৎ বা অন্য অন্য যে কোনো শব্দ যুক্ত হওয়ার সময় এই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যাচ্ছে। এখানেও ঠিক তাই হয়েছে, হ্রস্ব ইকার হয়েছে। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে যে সকল দীর্ঘ ইকারান্ত শব্দ আছে, সেই শব্দগুলো যখন আবার নতুন করে সমাসবদ্ধ হবে, ঠিক সেই সময় এই কাজটি ঘটবে। যেমন দীর্ঘ ইটা হ্রস্ব ইকার হয়েছে, এখানকার দীর্ঘ ইটা হ্রস্ব ইকার হয়েছে। এবার আসেন 5 নম্বর, এটা সবচাইতে ইজিয়েস্ট একটা ওয়ে। এখন হয়তো যারা আজকের আধুনিক যুগের যে স্টুডেন্ট আছে, তারা হয়তো এরকম শব্দ দেখেই নেই যে শব্দের শেষে বিসর্গ আছে, এরকম প্রধানত শব্দের সাথে বিসর্গ ছিল, একসময় এগুলো ছিল। তো 5 নম্বর নিয়মে যেটা বলা হচ্ছে, শব্দের শেষে বিসর্গ থাকবে না। এক কথায় শেষ, খুব সহজ, শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন মূলত শব্দের সাথে বিসর্গ ছিল, আমরা এখন লিখব এভাবে। মূলত, প্রধানত শব্দের সাথে বিসর্গ ছিল, এখন আমরা লিখব এভাবে। অর্থাৎ এটা বেশিরভাগ ক্ষেত্রেই তর ক্ষেত্রেই বেশি ঘটছে, মূলত, প্রধানত, কার্যত। তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে শব্দের শেষে আমরা কখনোই কোনো শব্দের শেষেই আমরা বিসর্গ দেব না। তো মোটামুটি এই হচ্ছে আমাদের 5টি নিয়ম। 5টি নিয়মকে যদি আমরা সহজভাবে একটু মনে রাখতে চাই, তাহলে 1 নম্বর নিয়মের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটি ইকার এবং উকার ভিত্তিক। অর্থাৎ আমরা যে সকল শব্দে হ্রস্ব ই, দীর্ঘ ই এবং হ্রস্ব উ, দীর্ঘ উ উভয় শুদ্ধ, সে সকল শব্দ থেকে শুধু প্রথমটা অর্থাৎ ইকার দেব, উকার দেব। ঠিক একইভাবে আমাদের দ্বিতীয় নিয়মটা ছিল হচ্ছে, দ্বিতীয় নিয়মটা ছিল রেফের পরে দ্বিত্ব হবে না। অর্থাৎ যদি রেফ ব্যবহার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দ্বিত্ব ব্যবহার করব না। অর্থাৎ অর্জন লেখার সময় বা ধর্ম লেখার সময় ম 2 বার লিখব না, বর্গীয় জ 2 বার লিখব না, এই বিষয়টি ছিল। আর 3 নম্বর, এটি সন্ধিভিত্তিক। তো সন্ধিভিত্তিক মানে সন্ধিতে যদি ক বর্গ অর্থাৎ ক খ গ ঘ এই 4টি থাকে পরে, আর তার আগে যদি ম থাকে, যেমন অহম, এর সাথে কার, এই যে ক বর্গের ক আসলো, ঠিক এরকম যদি হয়, তাহলে আমরা সেই সব ক্ষেত্রে
অনুস্বার ব্যবহার করব, অর্থাৎ অহংকার, যেমন সমগীত, ঠিক তা না লিখে লিখবো হচ্ছে সঙ্গীত। 4 নম্বরটি একটি সমাস রিলেটেড কথাবার্তা। তো সংস্কৃত ইন প্রত্যয়ান্ত অর্থাৎ দীর্ঘ ই আদ্যন্ত ইন প্রত্যয়ান্ত শব্দের সাথে যদি সমাস সাধিত হয়, সমাস সাধিত হলে সেই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যাবে, যেমন গুণী থেকে গুণীজন, প্রাণী থেকে প্রাণীবিদ্যা। আর 5 নম্বর নিয়মটা ছিল যে শব্দের শেষে বিসর্গ থাকবে না। এটা একসময় বহুল প্রচলিত একটা বিষয় ছিল, যে বিশেষ করে কার্যত, মূলত, প্রধানত এইসব অন্তে আছে এরকম শব্দগুলোতে প্রায় ক্ষেত্রে আমরা বিসর্গ ব্যবহার ছিল। সেটি বাংলা একাডেমি পরবর্তীতে শুদ্ধ করে বলেছে যে এই বিসর্গটি থাকবে না। তো যাই হোক, এ ছিল আমাদের বাংলা একাডেমি প্রমিত যে 5টি বাংলা বানানের নিয়ম। এই 5টি নিয়ম আজকের এই ক্লাসে আমি তুলে ধরলাম এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আগামী ক্লাসে আমরা ঠিক নিয়ম নয়, কিছু টেকনিক নিয়ে সামনে এসে হাজির হব, যাতে খুব সহজেই যে পরীক্ষায় 5টি বানান শুদ্ধ করতে হবে, সেই শুদ্ধ করা যেন আপনাদের সহজ হয়, সেই জিনিসটি নিয়ে আগামী ক্লাসে আসব। সবাইকে ধন্যবাদ।